দর্শক স্বাগত জানাচ্ছি। দেখছেন নিটোল টাটা নিউজ আওয়ার এক্সট্রা, সহযোগিতায় ক্যাম্বেন স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার হাসপাতাল। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আন্দোলন করছেন। তাদের নতুন যে পেনশন স্কিম তার আওতায় পড়তে হচ্ছে সেটা তারা বাতিল চাচ্ছেন, অর্থাৎ সেই পেনশন স্কিমটা তারা মানছেন না। এটা নিয়ে এর আগে একদিন আগে এটি নিউজে এক দফা আলোচনা হয়েছে, আজকে দ্বিতীয় দফায় আলোচনা। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে আছেন অধ্যাপক ডক্টর এম ওহিদুজ্জামান স্যার, স্বাগত জানাচ্ছি। তার পরিচয় জানেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। আছেন সৈয়দ ইশতিয়াক রেজা, প্রধান সম্পাদক, ঢাকা জার্নাল। স্বাগত জানাচ্ছি। সৈয়দ ইশতিয়াক রেজা, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আন্দোলনটা নিয়ে আমরা বলেছি যে আগেও কথা বলেছি, ফলে এর অনেকটাই আমাদের এখন সবারই জানা, কিন্তু এটাকে সাধারণ মানুষ কিভাবে দেখছে, কি প্রশ্ন তৈরি হচ্ছে? অনেক ধন্যবাদ। প্রথম কথা হলো, এই আন্দোলনটা শুরু হয়েছে যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস। ছাত্রছাত্রীরা উন্মুখ ছিল একটি অনুষ্ঠানের জন্য, একটি আনন্দঘন পরিবেশের জন্য। শিক্ষকরা সেদিন ধর্মঘটে গেছে, সর্বাত্মক ধর্মঘটে গেছে। আমার কাছে মনে হয় এরকম একটা দিন বেছে নেওয়া যৌক্তিক ছিল কি না। এরকম একটা প্রতিষ্ঠা দিবসে একটা বিশ্ববিদ্যালয়ের 123তম জন্মদিন, 104তম জন্মদিনে, এবং যে বিশ্ববিদ্যালয় বাংলাদেশের জাতিরাষ্ট্রের জন্মদানে প্রতিষ্ঠায় একটা বড় ভূমিকা রেখেছে। দ্বিতীয় হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গত 15-16 বছরে জনগণের কোন ইস্যুটাতে দাঁড়িয়েছে আমরা অন্তত দেখি নেই। আমরা একসময় দেখতাম তারা বিবেকের কণ্ঠস্বর, তাদের কথার সাংঘাতিক একটা মূল্য আছে। এমনকি আমি নিজে সাংবাদিকতা জীবনের শুরুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বহু বক্তব্য কভার করেছি। ভুনুঙ্গামারিতে কোনো নারী নির্যাতন, সেটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের 15 জন শিক্ষকজন একটা বিবৃতি দিয়েছে, রাষ্ট্র নড়ে চড়ে বসেছে। তো এরকম একটা অবস্থা ছিল। কিন্তু আমরা বহু কিছুতে দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এমন একটা অবস্থানে নিজেদের নিয়ে গেছে যে তারা এই সময়টাতে জনগণের কোনো ইস্যুতে কথা বলে নাই কখনো। প্রত্যয় স্কিমের ব্যাপারে এসে তারা সবাই একত্রিত হয়েছেন, খুবই ভালো কথা। আমি জানি না এটার ভালো মন্দ দিক কোনোটা জানি না, কিন্তু একটা কথা আমার কাছে মনে হয়েছে, প্রত্যয় স্কিমটা কি পুরোটাই খারাপ? তাহলে সেটা বলেন। শুধু ওনাদের জন্য খারাপ বলে ওনারা বলছেন, তাহলে এটার মধ্যে কিন্তু এক ধরনের স্বার্থপরতা আছে। তারা যদি বলেন যে প্রত্যয় স্কিমটাকেই আমরা বাতিল চাই, সব মানুষের জন্য বাতিল চাই, সব পেশার জন্য বাতিল চাই, যাদের জন্য করা হয়েছে, তাহলে সেটা কিন্তু একটা যৌক্তিক জায়গায় পড়ে। যখন নিজেদের ঘাড়ে এসে পড়েছে, তাদের বিষয়টা বাতিল গেছে, তখন তারা কিন্তু কথা বলতে শুরু করেছে। এটা হলো একটা পাবলিক পারসেপশন তৈরি হয়েছে। একটা বিষয় হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কি চান আসলে। তারা তো শিক্ষক, তারা ইউজিসির আন্ডারে চাকরি করেন, কিন্তু এটা তো সরকারি চাকরি না, এটা একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরি। তো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য যদি আলাদা কোনো বিধি হয়, সেটা মেনেই তো কেউ চাকরিটা করবেন। যেমন আমি জেনেই সাংবাদিকতা করেছি যে আমার অনিশ্চয়তা বেশি, আমার কোনো বেনিফিট নাই, সার্ভিস বেনিফিট নাই, আমি কিছু পাই না, কিন্তু এটা জেনে শুনি আমি বলে আমি কাউকে আর দোষারোপ করতে পারি না। বর্তমানে যারা শিক্ষক আছেন তাদের ঘাড়ে এটা পড়বে না, পড়বে কাদের ঘাড়ে? যারা নতুন করে 1 জুলাই থেকে যোগদান করছে তাদের জন্য। তো এটা তো যিনি আসবেন তিনি জেনে শুনেই আসবেন। একটা কথা বলা হচ্ছে, মেধাবী শিক্ষকরা আর বিশ্ববিদ্যালয়ে পড়াতে আসবেন না। এখনও যে খুব মেধাবীরা যাচ্ছেন নতুন করে, এটা আমার কাছে মনে হয় না। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যে পরিস্থিতি বিরাজ করছে, যেভাবে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া হয়, এইটি কোনোভাবেই মেধা যাচাই প্রক্রিয়া না। ফার্স্ট ক্লাস পাওয়া যদি একটা দর্শন হয়ে থাকে, সেই ফার্স্ট ক্লাস দেওয়াটা একটা টার্গেটে পরিণত হয়, এবং সেখানে ভোটার নিয়োগ অনেক বেশি হয় কি না, এই বিতর্কটা কিন্তু আমাদের সমাজে অনেক বেশি করে আছে। এবং যেহেতু সমাজেই থাকি, বিশ্ববিদ্যালয়ের সাথে এখনও সংশ্লিষ্টতা আছে, আমি জানি কোন বিভাগে কিভাবে কতজন শিক্ষক কিভাবে নেওয়া হয়। এমনও হয় যে ফার্স্ট ক্লাস মানে শিক্ষক নিয়োগ করতে হবে, ফার্স্ট ক্লাস বাড়িয়ে দেওয়া হয়, 20তম, 25তম, 28তমকে নেওয়া হয়। এগুলোও এই ইতিহাসও আছে। এমন শিক্ষকও আছেন যিনি হয়তো ব্যবসা করছেন, ফুল টাইম অন্য জায়গায় চাকরি করছেন। এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এখন কোনটা চান আসলে? তারা কি শিক্ষক থাকতে চান, সরকারি কর্মকর্তা হতে চান, নাকি তারা আবার ফুল টাইম রাজনীতিবিদ হতে চান? তিনটার সমন্বয় করলে যেটা হবে সেটা হলো যে শিক্ষার যে দর্শনটা, শিক্ষক হিসেবে তাদের যে গ্রহণযোগ্যতা, সেটা অনেকাংশে প্রশ্নের মধ্যে পড়ে। প্রত্যয় স্কিম যদি খারাপ হয়ে থাকে, তাহলে সেটা নিয়ে নিশ্চয়ই তারা বসছেন, কালকে আগামীকাল তারা বসবেন, সেখানে নিশ্চয়ই বড় করে আলোচনায় আসবে। প্রশ্ন হলো যে তারা এতদিন পরে এসে তারা করতেই পারেন, যেহেতু তাদের একটা স্বার্থের ব্যাপার আছে, কিন্তু আমার কাছে মনে হয় যে একটা পরিষ্কার হওয়া দরকার যে তারা যদি বলেন সকলের জন্যই প্রত্যয় স্কিম বাতিল করতে হবে।
আমরা আজকে শিরোনাম দিয়েছি শিক্ষকের মর্যাদা। আমি স্যার আপনার কাছে শুনতে চাই অধ্যাপক ডক্টর এম ওয়াহিদুজ্জামান। ধন্যবাদ। আমি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র, সাংবাদিক এবং শিক্ষকতাও করেন। ইস্তেহাক রেজার দু একটা কথা দিয়ে আমি শুরু করি যে আসলে ইস্তেহাক রেজার সাংবাদিক, অত্যন্ত বড় মাপের এখন সাংবাদিক বলে অনেক তথ্যই জানেন না। এটা হওয়া স্বাভাবিক, এটা রিপোর্টারদের কাজ, এটা যারা সিও থাকে এদের তো কাজ না, সে কারণে জানে না। ঢাকা এই যে মুভমেন্টটা শুরু হয়েছে প্রত্যয় নিয়ে, সেটি যে 13ই মার্চ প্রজ্ঞাপন হওয়ার থেকেই, এবং এই যে শিক্ষকরা কর্মবিরতির মধ্যে ছিল সেটি জুন মাসের প্রথম দিক থেকে, প্রথম 2 ঘন্টা হয়েছে কয়েকদিন, মানে গ্যাপ দিয়ে। প্রথম একটা সিম্বলিক 2 ঘন্টা হয়েছে, তার কয়েকদিন পর 2 ঘন্টা হয়েছে, তারপর এক নাগারে 25, 26, 27 এক নাগারে অর্ধ দিবস হয়েছে 3 দিন, তারপর 30 তারিখ পূর্ণ দিবস হয়েছে, এবং 1 তারিখ থেকে সর্বাত্মক আন্দোলন হয়েছে সারা দেশে। তো সেখানে 30 তারিখ পর্যন্ত সমগ্র পরীক্ষা টরীক্ষা যাবতীয়, এবং 30 তারিখে এমার্জেন্সি অফিস টফিস যা লাগবে তাও করা হয়েছে। এটা দেখেন ঢাকা ইউনিভার্সিটির, আমরা বড় বিশ্ববিদ্যালয়, আমাদের কিন্তু আন্দোলন তো আরও আগে শুরু হয়েছে, সব বিশ্ববিদ্যালয় তো প্রতিষ্ঠা বার্ষিকী না, এবং এটা তো অনেক আগ থেকে দেওয়া হয়েছে। এবং আমরা ভাবতেও পারি নাই যে দেশে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী, এই শিক্ষকরা বঙ্গবন্ধু কন্যার জন্য চরম নিপীড়নের মুখোমুখি হয়েছে, এবং আমরা জীবন দেওয়ার মতো ঝুঁকি নিতেও কণ্ঠিত হই নাই। এবং তিনি দেশের মুক্তিযুদ্ধের যে চেতনা, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, এবং যা আমাদের সংবিধানের যে মৌলিক যে কতগুলো কমিটমেন্ট, সেই কমিটমেন্টগুলোকে বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন। আমরা যদি বলেছি অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই যে আশ্রয়ন প্রকল্প ও নানা ধরনের প্রকল্প নিয়ে সোশ্যাল সেফটি, এবং সর্বশেষ তিনি যেটা করেছেন সার্বজনীন পেনশন, যে মানুষগুলো প্রান্তিক যে জনগোষ্ঠী যারা পেনশন কাঠামোতে নেই, তাদের একটা সামাজিক নিরাপত্তা আনার জন্য, বিশেষ করে বয়স্কদের। এবং আমার মনে আছে যে উপমহাদেশের সবাই আগে বয়স্ক ভাতা চালু করেছিলেন সেই 96-এ যখন ক্ষমতায় আসছেন তখন। তো সেখানে আমরা তো এটা ভাবতেও পারি নাই যে এতদিন লাগবে, আমাদের সর্বাত্মক আন্দোলনে যেতে হবে, কিন্তু সেটি কিন্তু শিক্ষকরা বাধ্য হয়ে করেছে। এবং শিক্ষকের না, আমি বলি যে এইটি শিক্ষকরা নিজেদের জন্য করে না। আর ওনার এই তথ্যটাও ভুল যে আমরা দেশের পাশে নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, শিক্ষক সমিতি নিজেদের জন্য করেননি, তাহলে কার জন্য? আমি বলি দেখেন, ওনার একটা কথা আমি বলি, সামাজিক রেসপন্সিবিলিটি আমাদের আছে, কিন্তু আমাদের গোটা সমাজই, কি সাংবাদিক, কি শিক্ষক, কি আইনজীবী, পেশাজীবী, বুদ্ধিজীবী, লেখক, সবাই এক ধরনের একটা মেরুকরণ হয়েছে। আর সাম্প্রতিককালে এটা আমি নির্দ্বিধায় বলবো যে এক ধরনের একটা মানে কালচারাল হেজিমনি এই ধরনের একটা তৈরি হয়েছে। আমি শিক্ষক সমিতিতে ছিলাম, এবং ব্যক্তি হিসাবেও যে কোনো ইস্যুতে সেটি সরকারের পক্ষে যাবে না তা না, আমার বিবেকের জায়গা থেকে, দেশের মৌলিক আদর্শের জায়গা থেকে আমরা কথা বলেছি। স্যার মিডিয়াতে বলেছি, স্টেটমেন্ট দেওয়া বলেছি। আমি কবে এরকম সর্বাত্মক কোন আন্দোলন শিক্ষকরা করেছিলেন? শুনেন, বা সরকারের বিপক্ষে আন্দোলন কবে করেছিলেন? ঢাকা সরকারের বিপক্ষে এখনো আমরা আন্দোলন করছি না। সর্বাত্মক আন্দোলন তখনই ঢাকা ইউনিভার্সিটি করেছে যখন জাতির প্রয়োজন হয়েছে। আমি শিক্ষক সমিতি ছিলাম, সে সময় যুদ্ধ অপরাধীদের বিচার ত্বরান্বিত করা, বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার ত্বরান্বিত করা, আমাদের নানা যে ইস্যুগুলো নিয়ে আমরা কথা বলেছি, আন্দোলন করেছি, মানববন্ধন করেছি, সমাবেশ করেছি। আমরা 11-এর পরে সর্বাত্মক ঝুঁকি নিয়ে আমরা করেছি, সেটা দেশের ক্রাইসিস। স্যার 11-এর পরে গত 15 বছরে আপনারা সরকার বা রাষ্ট্রের কোন সিদ্ধান্তের বিরুদ্ধে কি আন্দোলন করেছেন? আমার সিদ্ধান্তের পক্ষে করেছি, সবসময় যে বিপক্ষেই করলে আমরা আন্দোলন হবে। পক্ষে সমর্থন দিয়েছেন, আন্দোলন করেননি? না, পক্ষেও তো করেছি। আপনি পক্ষে তো করাও তো আমার একটা অ্যাক্টিভিটিস, প্রোঅ্যাক্টিভ থাকা। আপনার বিপক্ষে গেলেই স্যার প্রশ্নটা এখানেই যে 15 বছরে আপনারা সব কিছুতেই পক্ষে থাকলেন, একটা জায়গায় এসে বিপক্ষে গেলেন। এই জায়গায় একটা সাধারণ মানুষ ভাবছে যে আমি বলি, দেখেন, প্রথম বিপক্ষে আমি বলি আপনাকে এক এক করে। এই এটিএন নিউজ বলেন, এটিএন বাংলা বলেন, আপনি যদি 15-16 যদি আমার টকশো শোনেন, দেখবেন আমি শিক্ষকদের যে পৃথক স্বতন্ত্র বেতন কাঠামো দেওয়ার কথা মাননীয় প্রধানমন্ত্রী, তার সামনেও
2010-এ আমি বলেছি একদম প্রাইম মিনিস্টার কার্যালয়ে যে এটা that ওই was the commitment। বেতন কাঠামো নিয়েই সে না এটা তার নির্বাচনী অঙ্গীকার ছিল যে সে শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় না সারা দেশের শিক্ষা ব্যবস্থায় কি করবেন সেখানে পৃথক পে কমিশন করে আপনি দিনবদলের সনদে যান আমার সাথে আছে এখানে সেখানে বলা আছে যে শিক্ষকদের জন্য পৃথক পে কমিশন করে উচ্চতর মর্যাদা ও পৃথক এবং উচ্চতর বেতন কাঠামো দেওয়া হবে সেই দাবি আমরা বারবার তুলছি এখন বিষয় হলে আপনাকে রাস্তায় তো আমরা সহজে যেতে চাই না একজন শিক্ষক আপনি মনে করেন উনি যেটা বলছে সে অনুভূতি আমারও আছে আমি তো আরও ওখানে ইনভলভ আমার ছাত্র পরীক্ষা ক্লাস সুপারভিশন লাইব্রেরি কত ইনভলভমেন্ট তো আপনি কিভাবে আপনি সেখানে যাবেন এই যে আমরা পিছিয়ে গেছি করোনায় সেখান থেকে রিকভার করা আবার মনে করেন আমাদের ইনস্টিটিউট এক ক্যারেক্টার সব একত্রে আমরা শুরু করি সব ইয়ার অন্য জায়গায় ফার্স্ট ইয়ার আগাচ্ছে আমাকে আগাতে হচ্ছে সব ইয়ার নিয়ে সেই চাপটা আমাদের রেজাল্ট যাতে দ্রুত দেয় এমনকি সহকর্মীদের সাথে অনেক শক্ত আচরণ করতে হচ্ছে সেগুলো করতে হচ্ছে সেটা বাদ দিয়ে একটা দিনও আমার কাছে খুবই মূল্যবান আমি ছাত্রজীবনে আমাদের ইস্তেকরা যা জানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদম সন্ত্রাসীদের আক্রার মধ্যে দাঁড়িয়ে আমি গুনে গুনে বলছি যে কত লক্ষ শিক্ষা দিবস নষ্ট হয়েছে এই সন্ত্রাসের কারণে সেই সময় অস্ত্রের মুখেই বলেছি আজকেরও আপনি হিসাব করেন কত লক্ষ ঘন্টা শিক্ষা ঘন্টা নষ্ট হচ্ছে কত লক্ষ একটা দিনকে হিসাব করেন ছাত্রদের হিসাব করেন টোটাল আমাদেরও যদি একটা প্রশ্ন তাহলে প্রত্যেক স্ক্রিনটাই কি খারাপ আমি বলবো আজকের একদম আমি অ্যানালাইসিস করে সায়েন্টিফিক্যালি গাণিতিকভাবে বলছি যে প্রত্যয় স্কিমটা যে দেওয়া হয়েছে আমাদের বলতে আমি তো বলি নাই যে কাদের সব তো আমার বলার দায়িত্ব না আমি বললাম আমাদের এটি মূলত কোনো পেনশন স্কিম নয় আমি চ্যালেঞ্জ করলাম এটি হলো যে পেনশন স্কিম আমাদের আছে সেটিকে বাতিল করা আমি একটা উদাহরণ দিয়ে যদি আপনাকে বলি যে বর্তমানে যে পেনশন আছে এই যাদেরই থাকুক সে একেবারে সরকারি বেসরকারি আধা সরকারি যাদের জন্য প্রত্যয় হয় নাই অর্থাৎ তাদের পেনশনের জন্য কোনো সাবস্ক্রিপশন কোনো টাকা কিন্তু আপনাকে মান্থলি কাটে না তাহলে আপনি পেনশনটা পাচ্ছেন কিসের ভিত্তিতে আপনি যখন রিটায়ারমেন্ট করবেন তখনকার স্কেল আমি যদি ঢাকা ইউনিভার্সিটির একটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝাই দিই যে ঢাকা ইউনিভার্সিটির যারা 84, 85, 83-তে জয়েন করেছে 25 বছর বা 24 বছর বয়সে আজকের কিন্তু তারা রিটায়ারমেন্ট হচ্ছে ধরেন 84 সালে একজন প্রভাষক জয়েন করেছে তার আজকের 25 বছর বয়সে তাহলে আজকে তার 65 তিনি আজকে রিটায়ার করবেন বিদ্যমান পেনশন ব্যবস্থায় তিনি এই একদম যেটাকে আনুতোষিক বাংলা করেছে গ্র্যাচুইটি সেটা তিনি পাবেন তার যে বেসিক অর্থাৎ আমাদের গ্রেড অন যদি সে পেয়ে থাকে সিনিয়র অধ্যাপক হয় ৭৮,০০০ টাকা ইন্টু 45% ইন্টু 230 ৮০,৮৩,০০০ টাকা সে এককালীন পাবে গ্র্যাচুইটি তিনি পেনশন পাবে বেসিক পেনশন পাবে ৩৫,১০০ টাকা আর যদি মেডিকেল পাবে ২৫০০ টাকা আর এখন ওই যে 5% নিয়ে দিয়েছে সেটা যদি আপনি ধরেন তাহলে ৩৯,০০০ এরকম ৫৫৫ টাকা পাবে 40-এর মতো আপনি ৩৫,১০০ই ধরেন আর মেডিকেলটা ধরেন বেসিক তা 18 মাসে আমাদের যদি ছুটি আমাদের অর্জিত ছুটি থাকে তাহলে ম্যাক্সিমাম 18 মাসের আমরা বেসিক পাবো তাহলে ৭৮,০০০ ইন্টু 18 ধরলে সেখানে আমরা পাবো 14,04,০০০ টাকা আর 12 মাসের এলপিআরে আমরা 12 মাসের এলপিআর সুবিধা পাবো তাতে যদি এলপিআর উৎসব ভাতা টাতা সহ 16,58,400 টাকা তাহলে এই 40 বছর আগে 84 সালে আমাদের যে নাম্বার ওয়ান গ্রেড ছিল বেতন বেসিক 3,000 টাকা আজকের হয়েছে ৭৮,০০০ টাকা 26 গুণ বেড়েছে তাহলে আজকে যে জয়েন করলো 40 বছর পরে যদি সে কী পাবে যদি আমরা বিদ্যমানটা বহাল থাকে সে যেখানেই চাকরি করুক তাহলে 26 গুণ বেড়েছে এই বিগত 40 বছরে সামনে 40 বছরে কয় গুণ বাড়বে আপনি মনে করেন আমি ধরলাম অর্ধেক বাড়বে 13 গুণ তাহলে প্রত্যেকটা সুবিধাকে 13 গুণ ভাগ করেন তা আপনি যদি এককালীন যে গ্র্যাচুইটি 80,83,000কে 13 দিয়ে গুণ করলে 10,49,49,00,000 আর মাসিক পেনশন 35,100কে ধরেন মানে আমার অন্য মেডিকেল টেল ধরলাম না সেটা যারা বাড়বে তাতেই আপনার আসে 4,56,300 টাকা মেডিকেল ভাতা ছাড়া
আপনি 13 গুণ, অর্ধেক, আমি ধরলাম অর্ধেক বাড়বে স্কেল। আর অর্জিত চিঠি সেখানেও আমাদের অনেক টাকা আসে, 1,82,00,000 টাকা আসে। আমরা দেখেন, আর সেইখানটায় আজকের যে জয়েন করবে সে যদি নতুন পেনশন স্কিমে যায় এর 1 টাকাও সে পাবে না, ঠিক আছে? সে পাবে শুধুমাত্র পেনশন, তাও পাবে সে কন্ট্রিবিউট করবে এভরি 5 মাস, তাকে 30। এইটাই হচ্ছে মূল সমস্যা। না না, সমস্যা মানে কি, যেটা পাচ্ছেই না। আর কত পাবে সেটা এই তো অন্য ব্যাখ্যা দিয়েছে না। একটা সমস্যা হলো 30 তারিখে আমি যোগদান করেছি, আমি পাবো এটার আলোকে, আর আমার 1 টাকা দিতে হচ্ছে না। 1 জুলাই আমি যোগদান করেছি, উনি যোগদান করেছে, তাকে প্রতি মাসে টাকা দিতে হবে। পুরো সমস্যাটা গাণিতিক, এবং শুধু গাণিতিক না, আপনার অস্তিত্বের সমস্যা। আজকেরই আপনি যে কথাটা ইস্তেকরা যা বলছে ঠিকই, আজকেরই যারা মেধাবীরা আমরা দেখি যোগদানের পরে বিদেশে ডিগ্রি করতে যায়, অনেকে ডিগ্রি করে ফিরে এসে চলে যায় চাকরি নিয়ে, কেউ থেকে যায়, কেউ যোগদান করে না, স্কলারশিপ নিয়ে আগেই চলে যায়। আর এখানে হলে আপনি চাকরিতে লোক পাবেন, চাকরিতে লোকের অসুবিধা নেই, ইস্তেক যেটা বলছে। তাহলে কোন শ্রেণীর লোক পাবেন? আর এটা যারা করেছে তাদের ছেলেমেয়েরা তো বাংলাদেশে পড়াশোনা করে না, সুতরাং এটা কোনো গ্রহণযোগ্যতা, কোনো যুক্তি নাই। শুধু এইরকম একটা অবস্থায় আমার স্বার্থ যদি আমি বিবেচনা করি যে আমার তো কিছু না, তাহলে ঢাকা ইউনিভার্সিটি যদি পাবলিক ইউনিভার্সিটিগুলো ধ্বংস হয় তাতে হয়তো আমাদের এই বড়লোকদের কোনো অসুবিধা নাই, তাদের সন্তানরা দেশের বাইরে এক জায়গায় পড়বে বা এখানের প্রাইভেটগুলোতে টাকা দিয়ে পড়বে, অসুবিধা নাই। কিন্তু আমাদের যে সাধারণ মানুষের সন্তানরা যে লেখাপড়া করবে, তারা এখানে করে কোন মানে লেখাপড়া করবে, এবং তা দিয়ে এই বাংলাদেশটা কোথায় এগোতে পারবে? আর পৃথিবীর কোনো দেশ শিক্ষা অগ্রসর হয়ে সেই দেশ অগ্রসর হতে পারে নাই, এমন নজির নাই। তো বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন, কিছুক্ষণের মধ্যে ফিরবো। দর্শক, বিরতির পর স্বাগত জানাচ্ছি। সৈয়দ ইস্তেকরা, যে আপনার কাছে শুনতে চাই, স্যার অধিজমান স্যার অনেকটাই যুক্তি দিয়েছেন, তিনি বলছেন ওটা পেনশন আসলে বাতিল করে দেওয়া হলো। না, ওনার একটা যুক্তির সাথে তো আমি দ্বিমত পোষণ করছি না, ওনার একটা জায়গার সাথে আমি একমত যে একদম প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষকদের একটা আলাদা বেতন কাঠামো তৈরি করা দরকার। সাংবাদিকতার শুরুতে ওয়াহিদুজ্জামান, যাকে আমি চার ভাই ডাকি, উনি জানেন আমি শিক্ষাবিদ, আমার বিট ছিল, এডুকেশন নিয়ে আমি দীর্ঘদিন কাজ করেছি। আমার ধারণা, আমার শখানেক রিপোর্ট আছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আলাদা পে স্ট্রাকচার করার জন্য আমি অনেক রিপোর্ট করেছি। কেন প্রয়োজন সেটারও যুক্তি, এই যে মেধা আকর্ষণ, শিক্ষকদের যেন অন্য কিছু ভাবনা ভাবতে না হয়, তারা যেন সেকেন্ড কোনো চিন্তার মধ্যে না থাকে, গবেষণায় মনোযোগ দিতে পারে, শিক্ষায় তার একটা তো বইও কিনতে হয়, তার তো একটা বইটইও কিনতে হয় ইত্যাদি, অনেক কিছু বিবেচনা করে তাদের একটা বেতন কাঠামোর কথাটা কিন্তু অনেক দিন থেকে আলোচিত। এবং উনি ঠিকই বলেছেন, এটা কিন্তু নির্বাচনী অঙ্গীকারও ছিল। এটা পশ্চিমবঙ্গে যদি আপনি যান, দেখবেন যে প্রাইমারি স্কুলের শিক্ষক এত কোয়ালিফাইড, অনেক ভালো রেজাল্ট করা ছেলেমেয়েরা প্রাইমারি স্কুলে যোগদান করছে, কারণ খুব আকর্ষণীয় বেতন, তারা সরকারি চাকরিতে যাচ্ছে না। শুধু তাই না, প্রাইমারি স্কুলের এবং হাই স্কুলের শিক্ষকদেরকে এককালীন নানা ধরনের সাহায্যও করে রাজ্য থেকে, রাজ্য সরকার থেকে। এগুলো করলে হয় কি, যে একটা পরিবেশ তৈরি হয়, শিক্ষকরা আকর্ষণ বোধ করে যে আমি পেশায় যাই, ভালো ছাত্ররা যেতে চায়। এই জায়গাটায় আমার সাথে দ্বিমত নাই। কিন্তু কন্ট্রিবিউটরি পেনশন সিস্টেম সারা পৃথিবীতে কিন্তু এই যে আমি দিব না, আমি কোনো কিছু দান করা ছাড়া নিব, এটা আপনি কোনো ইকোনমিতে পাবেন না। আমেরিকাতে পেয়ে আসছেন, হ্যাঁ, এতদিন পেয়ে আসছে, এটাই প্রবলেম হয়ে গেছে। আমরা অভ্যস্ত হয়ে যাই, কাঠামোর মধ্যে ঢুকে গেছি, তো ওর থেকে আমার বেরোতেও না। আমেরিকাতে আপনি নিজে কন্ট্রিবিউট না করলে রিটার্ন কিছু পাবেন না রাষ্ট্র থেকে, সিস্টেম, কন্ট্রিবিউটরি সিস্টেম। ভারতে 2004 বা 5 সাল থেকে শিক্ষকদের এটা চালু হয়েছে, কন্ট্রিবিউটরি সিস্টেম। কারণ সেটা হতে পারে, ধরেন শিক্ষকরা যদি 5% দেয়, রাষ্ট্র 10% দিক। এখন যেটা হচ্ছে ইকুয়াল করে দিচ্ছে, আপনি এই দাবিটা করতে পারেন যে আমি ঠিক আছে, আমার 10% কাটছো, এই 10% কেটে নিচ্ছে, মানে এটা কিন্তু নিয়ে নিচ্ছে না, এটা কিন্তু ফেরত দিবে, কিন্তু এটা রিইম্বার্স হবে।
10% রিইম্বার্স হবে। এবং আমাদের যে পিএফ ট্রাস্ট আইন আছে সেখানে কিন্তু এটা বলা আছে যে 10% এর ইন্টারেস্ট সহ ফেরত দিতে হবে কর্মীকে যখন সার্ভিস থেকে চলে যাবে। সুতরাং এটা নিয়ে নিচ্ছে, এটা কিন্তু এই বক্তব্যের সাথে আমি একমত না, বা পেনশন থাকছে না এটা না। দিস ইজ এ কন্ট্রিবিউটরি সিস্টেম। গ্র্যাচুইটিটা তখনই কার্যকর হবে যদি পেনশন না থাকে। গ্র্যাচুইটি ইজ নট এ লিভারেজ। এবং এই যে কোনো কিছু না দিয়ে আমি শুধু নিব, আমলাতন্ত্র বাংলাদেশে দীর্ঘদিন ধরে এটা যে করে আসছে এবং বদলায় নাই ব্রিটিশ আমলের সিস্টেমটা, দিস ইজ রেন্ট সিকার্স ইকোনমি, চাঁদাবাজি সংস্কৃতি। এ থেকে বেরিয়ে আসতে হবে, মানে আমাদেরকে পরিবর্তনের দিকে যেতে হবে। পেনশনটাকে চাঁদাবাজি বলছেন? কোনো কিছু না দিয়ে যখন নিয়ে যাওয়া হচ্ছে, এটা শুধু ওনাদের বেলায় কেন, আমলাতন্ত্র করছে এই কাজ। তা সে কোনো কিছু কন্ট্রিবিউট করবে না, জনগণের টাকাটা সে নিজের ঘরে নিয়ে চলে যাবে কোনো ধরনের নিজের কন্ট্রিবিউশন ছাড়া। এটা তো হতে পারে না। এখন আপনি যে প্রাইভেট সেক্টরে প্রত্যেকটা লোক নিজে কন্ট্রিবিউট করে, ইকুয়াল কন্ট্রিবিউশন। শুধু তাই না, শিক্ষকরা কথা বলা উচিত, তাদের পেনশনের উপরে কোনো ধরনের কর নাই, সরকারি কর্মকর্তাদের পেনশনের উপরে কোনো কর নাই। প্রাইভেট সেক্টরের কর্মীদের পেনশনের উপরে সরকার 15% কর বসিয়েছে এই বাজেটে। একটা বক্তব্য এসছে ন্যায্যতার কথা বলে, তো সেটাও আসা দরকার। একটা মানুষের কন্ট্রিবিউশনের টাকা, সেটার উপরে সরকার 15% নিয়ে নিচ্ছে, কেউ কথা বলে না। তারা তো জাতির বিবেক, কথা বলা উচিত। স্যার কিছু বলবেন? না দেখেন, তেরাজা কতগুলো থিওরিটিক্যাল কথা বলেছে, আর যদি বলেন সেটা ঠিকই আছে, সমাজের অনেক কিছুই আছে আমাদের কথা বলা উচিত। কিন্তু আমরা একটা হলো লেখাপড়া বা নানা পেশারে আমরা আছি। আমি যদি বিশ্ববিদ্যালয়গুলো তো দেখি, শুধুমাত্র যে এই বেতনের বিষয়টা তা না, সামাজিকভাবে, এই কাঠামোগতভাবে, সোশ্যাল স্ট্রাকচারাল পেশার বলেন আপনি, এই ওভারবার্ডেন স্টুডেন্টরা যেমন ওভারবার্ডেন উইথ দি কারিকুলাম কন্টেন্ট। আমরা স্মার্টের নামে সব দিয়ে রাখছি কাদের উপরে, ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত নতুন নতুন এক্সপেরিমেন্ট করছি। আর একটা হলো টিচাররাও ভেরি বার্ডেন বেশিরভাগ ক্ষেত্রে। কিছু কিছু ডিপার্টমেন্ট বা কিছু কিছু জায়গা আছে ঠিকই অনেক বেশি টিচার আছে। যদি আমার জায়গাটা বলি, অনেক জায়গায় বা এই যে ইউনিভার্সিটিগুলো হচ্ছে, যে দেখা যায় পর্যাপ্ত শিক্ষকও নাই, একজনের কতটা কোর্স নিতে হচ্ছে, অনেক বেশি বিভাগ খুলে ফেলছে। বিভাগ তো আছেই, সে ঢাকা ইউনিভার্সিটি তো স্যাচুরেটেড, সেটা তো ওভার স্যাচুরেটেড। সেটা তো আপনি ভালো জানেন, মানে তুমি ভালো জানো, তোমার স্যারই এগুলো করছে বেশি। এবং যাই হোক, সেসব নিয়ে এখানে আলোচনা আমি আনতে চাই না। বিষয় হলো সেটা আছে, অন্যদের ক্ষেত্রে কী হবে। এখন আপনি যে বেতন দিচ্ছেন, সেই বেতন দিয়ে তো আমি চলতেই পারছি না, আমি আবার টাকা কাটবেন কি? এবং আমার একজন শিক্ষক, আমি নাম ধরে ধরে বলতে পারি, হ্যাঁ, কেউ আছে হয়তো আরেকটা জায়গায় পড়ায়, কিংবা কেউ আছে রিসার্চের কিছু ইন্টারন্যাশনাল ন্যাশনাল কাজ করে, কেউ আছে আমরা যেমন হাজব্যান্ড ওয়াইফ শিক্ষক। কিন্তু আপনি তো সবাইকে সেটা স্ট্যান্ডার্ড ধরতে পারেন। সব বিভাগেও ঢাকা ইউনিভার্সিটিতে ওই রকম গবেষণা বা ইয়ে করার সুযোগও নাই, মানে ওই রকম মানে কনসালটেন্সি যে গবেষণা যেটা বলে সেটা ইন্টারন্যাশনাল হোক ন্যাশনাল হোক। তো সুতরাং আসলে কি চলে দ্রব্যমূল্য যে লাগামহীন বৃদ্ধি, আমি তো এই একটা দিক, তাহলে আমি এর মধ্যে কন্ট্রিবিউশন করব কোন জায়গায়? আর একটা দেখেন কত বড়ই, এটা তো কোনো সমন্বয় নাই। আজকের 30 তারিখে আমি যোগদান করেছি, আমি উইদাউট মানে ওই ইয়াটা না গিয়ে এই স্কিমে আমি হিউজ আমি একটা বেনিফিট হব। আর পরের দিকে যেন সে বেনিফিটটা তো হবেই না, তাকে প্রতি মাসে টাকা দিতে হচ্ছে। আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি নাম ধরে ধরে বলতে পারি, লেকচারার মনে করেন, বউ থাকে সেই গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, ওই ইয়াতে ওই রৌমারি কুড়িগ্রামে, এই কুমিল্লা, একেবারে আমার যে ইনস্টিটিউটে সেখানে আছে, কারণ লেকচারার তার বেতন কয় টাকা সে বেতন পাচ্ছে। এইখানে ওর যদি বাসা ভাড়া নিতে হবে কামরাঙ্গি চরের ছোট যে ভাড়াগুলো ড্রাইভাররা থাকে আমাদের এই এলাকায় যারা কাজ করে, যে আমাদের সেই গৃহকর্মী তারা থাকে, ওইরকম একটা জায়গায় নিতে হবে, আর আসতে হবে পায়ে হেঁটে। হিসাব করে দেখছেন যে আমাদের জীবনযাত্রা কি? এখন তো আন্দোলন তো এটা নিয়ে করছেন না। না, এটা তো অবশ্যই একটা দাবি যে আপনি পৃথক এবং উচ্চতর বেতন কাঠামো দেওয়া। এবং এটিতে একটা গুরুত্বপূর্ণ দিক হলো যে আপনি প্রত্যেকটা, এবং এটা আমাদের সংবিধানেও আছে, মাননীয় প্রধানমন্ত্রী তো এটা শুরু করেছেন, সেই 96-ও করেছেন, এবারও, যে প্রত্যেকটা মানুষকে সামাজিক নিরাপত্তায় আনা। এবং আজকে আমাদের একজন অবসরপ্রাপ্ত এই যে এককালীন টাকাটা দিয়া একটা ফ্ল্যাট কেনে, এই যে মনে করেন আজকের 80 লক্ষে হয়তো একটা কিনতে পারবেন। ওই যে আমি বলছি 40 বছর পরে আপনি যে 10 কোটি পাবেন, ওই একটা ফ্ল্যাটই কিনতে পারবেন। তাহলে ওনারা যে পেনশন দিচ্ছে, সেই পেনশন দিয়ে রাস্তার মধ্যে বস্তিতে থেকে যে একটা জীবনযাপন, তাও করতে পারবে না।
আপনি সেই 40 বছর পরে যদি আমাকে মাসে 1.5 লাখ টাকা দেন, পুরো পেশা সেই 1.5 লাখ টাকার ভ্যালু হবে কত? 12,000 টাকা, জি 15,000 টাকা। তাহলে আমি একটা যদি বস্তিতেও থাকি, তাহলে তারপর আমার তখন একটা বয়স, চিকিৎসা, উনি যে বলছে কন্ট্রিবিউশন নাই, ঠিক না। আমার যেই কন্ট্রিবিউশন, আমার যে শ্রম শক্তি আমি দিচ্ছি, বলেন যে একজন রিক্সাওয়ালাও দিচ্ছে, এই জন্যই তো রিক্সাওয়ালার জন্যও করতে হবে, তার জন্য বয়স্ক ভাতা দিতে হবে, তার জন্য আশ্রয়ন করতে হবে। কথাটা হলো তাই, আমার যে কাজটা করা, কন্ট্রিবিউশন করা, সেটাই তো কন্ট্রিবিউশন জি আমাদের যারা কাজ করছে। খুবই চমৎকার একটা কথা জায়গা থামিয়ে দিচ্ছি যে আসলে আপনারা এখন যে অবস্থা আছেন সেটাও তো যথেষ্ট না, আপনাদের এটাও একটা বড় জায়গা। আমরা আরও শুনবো, আরেকটি বিরতি নিতে হবে। দর্শক, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবেন আশা করি। দর্শক, বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি। স্যার, ডক্টর এম ওয়াহিদুজ্জামান থামিয়ে দিয়েছিলাম, একটু দুঃখ প্রকাশই করছি। আমার প্রশ্নটা হচ্ছে, আপনি যে কথা বললেন শিক্ষকেরা এখনও আসলে এক প্রকার মানবেতর জীবনযাপনই করেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা খুবই, মানে এটা খুব মর্মাহত। আমিও নিশ্চয় যারা শুনছেন তারাও মর্মাহত। এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আন্দোলন করা উচিত, বা আপনারা একটা ভালো কিছু চাবেন। গত 15 বছরে রাষ্ট্রের, দেশের সাধারণ মানুষের এরকম কোনো দাবির পক্ষে তো আপনাদের দেখা যায় না। এগুলো আমাকে কৈফিয়ত দিয়েন না। শিক্ষকরাই রাষ্ট্রের জনগণের পাশে থাকে, সর্বত্র, সর্বধরনের শিক্ষকরা। আমি শিক্ষকরা কেমন আছে, আপনি একদিন ব্যানবেইজ ভবনটা চেনেন? আপনি তো এসএমএলএ ছিলেন না? ব্যানবেইজ ভবনে যান, এখন কমছে, ওখানে অধ্যক্ষ শরীফ সাদি এই যে অবসর ভাতার একটা শৃঙ্খলায় আছে। ওই আমার 2টা এলাকার শিক্ষক অসুস্থ, মারা গেছে, গিয়া রিকোয়েস্ট করতে হয়। অনেক সময় বলে না, আমি লোক পাঠাই দিই, আমি আসতেছে, আমি যাবো, এটা আমার একটা সার্ভিস, যে আমি নিজে গেলাম আমার শিক্ষক তার সম্মানে, বা আমার এই লোকটার, আমি তো কিছুই তো পারি না তার উপকার করতে, তো আমি নিজে গিয়ে রিকোয়েস্ট করলাম। আপনার কান্না আসবে যে আমাদের সারা দেশের শিক্ষকরা কেমন আছে। সারা দেশের সাধারণ মানুষদের থেকে খারাপ আছেন? অফকোর্স খারাপ আছে। কত শতাংশ মানুষের থেকে? সাধারণ মানুষের জন্য শোনেন, সব জিনিস গোলাই ফেলাইয়েন না। সাধারণ মানুষ এক একজন এক একটা পেশায় আছে না, যার যার জায়গায়ও রাষ্ট্র করছে, সেখানেও আমরা কথা বলছি। কৃষক যাতে তার ন্যায্য মূল্য পায়, যারা ভূমিহীন তাদের বাড়ি দেওয়ার জন্য সরকার, আমি তো আগেই বলছি, মাননীয় প্রধানমন্ত্রী সেই উদ্যোগ নেছে, তার সাথে সেমি পাকা বাড়ি করে দেওয়া হচ্ছে। এটা তো করবে রাষ্ট্র, কিন্তু আপনার সাথে মিলান একজন লোক সারা জীবন, আপনার ওইটাই অভ্যস্ত। শোনেন, আমি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বেশি থাকাকালীন ওই মসজিদে যখনই মোনাজাত হতো, ইমাম সাহেব বলতো আমার দুঃখিনী মা আমার। তা আমি বললাম যে দুঃখিনী মা এই শব্দটা বলেন কেন? কারণ আমাদের পারসেপশন হলো মারা দুঃখিনী, মারা আমাদের স্বামীকে খাওয়া, শোনেন, স্বামীকে খাওয়া, মা না খাওয়াই থাকে। এক আরেকটা আমাদের কমন শব্দ দরিদ্র শিক্ষক। এইসব পারসেপশন দিয়ে বের হয়ে আসে। আমাদের একটা ধারণা আছে যে দেশের শিক্ষক দরিদ্র সেই দেশ দরিদ্র। আমাদের একটা ধারণা আছে যে জাতির বৃহত্তর প্রয়োজনে হয়তো রিক্সা চালকেরা মানববন্ধন করবেন না, তারা তাদের স্বার্থে করবেন। কৃষকেরা হয়তো সারা দেশের খাবার যোগাচ্ছেন, কিন্তু ধরেন পুরো জাতির প্রয়োজনে তারা দাঁড়াবেন না। কিন্তু আমাদের প্রত্যাশা বা আমরা ধারণা করি আমরা দাঁড়াই, শিক্ষকেরা দাঁড়াবেন। আমরা ওই রিক্সাওয়ালা ভাইয়ের জন্য মানববন্ধন করি, কিন্তু আমরা গত 15 বছরে সরকারের বিরুদ্ধে প্রথম আপনাদের দাঁড়াতে দেখলাম। আপনি কেন বিরুদ্ধে আনছেন? আমরা এখনো সরকারের বিরুদ্ধে নামি নাই, এই একটা জায়গায় তো ভুল করতেছেন। মানে কিসের বিরুদ্ধে দাঁড়িয়েছেন? আমরা তো সরকারের পক্ষে। আমি তো মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, যদি আপনি আরও আগে আসেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমাদের সংবিধানে বঙ্গবন্ধুই আমাদের জনগণের কল্যাণ রাষ্ট্র হিসাবে গড়ে তোলার জন্য অনেক নিরাপত্তা দিয়েছেন। শিক্ষকদের তিনি সম্মান দিয়েছেন, শিক্ষাকে অগ্রাধিকারে রেখেছেন। একটা সদ্য স্বাধীন দেশে সম্পূর্ণ বিধ্বস্ত নিঃস্ব যে দেশ আদৌ সারভাইভ করবে কিনা এই কনফিউশন বিশ্বব্যাপী ছিল। সেইখানে বঙ্গবন্ধু
প্রাথমিক শিক্ষা জাতীয়করণ করেছেন এবং সকল প্রাথমিক শিক্ষকদের স্যার, আমাদের চাকরি সময় সরকারিকরণ খুবই কম, করেছেন। স্যার। আমার প্রশ্নটা আপনি এক খুব এক করে ছোট। আসেন। 96-এ ক্ষমতায় আসে আওয়ামী লীগ অনেক পদক্ষেপ নিয়েছে। আপনি যদি আমরা বলেন কি এগুলো আলোচনা করতে বসছি? আমি জানি না না, স্যার, আমি তাহলে- বলছি যে আমার প্রশ্নটা করে নিই স্যার, শেষ কবে আপনারা এরকম কর্মবিরতিতে গিয়েছিলেন মনে করতে পারেন? কর্মবিরতি আমরা যাব কেন? কর্মবিরতি ধর্মঘট কবে করেছিলেন শেষ মনে করতে না, পারেন? রাস্তায় তো নামে আমরা করেছি কর্মবিরতি, একটা বিবৃতিও তো দেয় না কালো public এর ব্যাজ পক্ষে। ধারণ, কর্মবিরতি, এগুলো Public এর আমরা পক্ষে একটা বিবৃতিও অনিল দেয় না। লিমনের সময় করেছি। মানে এই আর বিবৃতি, এই শোনেন, আমি 12 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলাম। ওটার সমাচারটা আমার সময় ছাপা হয়েছে, আপনাকে আমি দেব। কতটা বিবৃতি আছে সোশ্যাল ইস্যুতে, পাবলিক মানে স্যার- ইস্যুতে। সেই যে যখন স্যার দাঙ্গা ঝামেলাটা হয়েছে, হচ্ছে অনেকদিন পর আমরা ধর্মঘট শব্দটা আমার শুনছি, আমার তো কথাটা আপনাদের শোনেন, আমার সঙ্গে, কথাটা স্যার। শোনেন। আমি এই যে বৌদ্ধ মন্দিরে হামলা হলো এই কক্সবাজার, আমি নিজে ফিজিক্যালি গিয়েছি। আপনার বাংলাদেশের নানা জায়গায় মানুষের উপরে হামলা বলেন, পুলিশি নির্যাতন হোক, সন্ত্রাসী হামলা হোক, আপনি আমার সময় যদি আপনি দেখেন, আমি চ্যালেঞ্জ করলাম। মানে স্যার তারপর 12-13 স্যার 12-13 সাল, আমি 12 সালে স্যার আমি এক যুগের অনভ্যস্ততা আমাদের, এই কারণে একটু প্রশ্নটা উঠছে। অন্যরাও অন্যদের স্যার, আমরা মতো করে করছে। শুনবো এবং রেজা ভাই নিশ্চয় বলবেন। আরেকটা বিরতি, এটা সর্বশেষ বিরতি, আপনাদের দর্শক। টকশোগুলো দেখেন, কিছুক্ষণের মধ্যেই। বলছি কিনা। দর্শক, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সৈয়দ ইশতিয়াক রেজা, আপনার কাছে শুনতে চাই, স্যার অনেকগুলো কথা বলেছেন। না, দেখেন, একটা সিস্টেম বহুদিন ছিল, সিস্টেমটার নাম হলো আনফান্ডেড ডিফাইন্ড বেনিফিট। এই আনফান্ডেড ডিফাইন্ড বেনিফিট ইকোনমিক একটা টার্ম, সেটা রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীদের জন্য দেওয়ার বিধান ছিল। এটা পৃথিবীর অনেক দেশে উঠে গেছে, এখন এটা নাই, এটা কোনো প্রোগ্রেসিভ সিস্টেম না। প্রোগ্রেসিভ সিস্টেমটা হলো ফান্ডেড কন্ট্রিবিউটরি সিস্টেম, যেটা এখন সরকার করতে যাচ্ছে। এর ভালো মন্দ দিক নিয়ে ডিবেট হতে পারে, এর ভালো মন্দ দিক নিয়ে অনেক আলোচনা হতে পারে, আমরা আরও বেশি বেনিফিট দাবি করতে পারি, এই দাবির সাথে আমার কোনো দ্বিমত নাই। কিন্তু আমি মনে করি না যেটা এটা বাতিলই করে ফেলতে হবে, ওইটাকে উড়িয়ে দিতে হবে। আপনি যেটা দেখবেন সেটা হলো যে টাকাটা কাটা হচ্ছে সেটা আপনার সেই টাকার পরিমাণ আপনার অফশোরে যাওয়ার পরিমাণের চাইতে কম না বেশি, অর্থাৎ আপনার প্রাপ্তি কী হবে। প্রাপ্তি যদি কর্তনের চাইতে কম হয় আপনি আন্দোলন করবেন, প্রাপ্তি যদি কর্তনের চাইতে বেশি হয় আপনি নিশ্চয়ই খুশি থাকবার কথা। আমি এখানে যে অঙ্কটা দেখলাম, 30 বছর সময় কাটালে, মানে একটা চাকরি করলে 18 লাখ টাকার একটা বেনিফিট, ওই কর্মকর্তা 30 বছর চাকরির পর যখন পেনশন, এখন যেটা সিস্টেম আছে তাতে 18 লাখ টাকা পাবে, কিন্তু তিনি যখন পেনশন পাবেন তখন কিন্তু 1,24,000 টাকা করে পাবেন। কোনটা বেশি? পেয়েই যেতে থাকবেন তিনি, কিন্তু শুধু তাই না, তার নমিনিও পাবেন কিন্তু জীবিত থাকা পর্যন্ত। দ্বিতীয় হলো 15 বছর ধরে পেনশন পান, সেই ক্ষেত্রে তিনি 2,24,00,000 টাকার সামথিং একটা পাবেন, কিন্তু তিনি কিন্তু পেনশনে গেলে আরও বেশি করে প্রতি মাসে 2 কোটি করে সামথিং পেতে যাচ্ছেন, 2 লাখ করে পেতে যাচ্ছেন। তাহলে আপনার কোনটা বেশি বেনিফিশিয়ারি, এই হিসাবটা করা জরুরি হয়ে পড়েছে। এখন বলছেন শিক্ষকের মর্যাদা, শিক্ষকের অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। এই আন্দোলনটার অযৌক্তিকতা কোথায় জানেন? বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিজেদের দিকটা ভাবছে, সব স্বায়ত্তশাসনের, কারণ তারা জাতির বিবেক, তারা সবাইকে নিয়ে কথা বলবেন, এটা হলো প্রত্যাশার জায়গা। আজকে যখন শিক্ষকের মর্যাদার কথা আসে তখন উপাচার্যদের যে কাণ্ড কারখানা, আমাদের উপাচার্যরা যা যা করেছেন গত 15-20 বছর আমরা যা দেখলাম, সেই প্রসঙ্গগুলো আসবে। রিটায়ারমেন্টে যাওয়ার দিন 250 লোকের চাকরি দিয়ে যাওয়া, ওই খুলনা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর বাড়ির সবাই শালা শালি কাউরে বাদ রাখছে না চাকরি দিতে। দুর্নীতির কথা তো প্রচণ্ড রকমে আসছে। শিক্ষকরা নিজেরা এক অন্যের বিরুদ্ধে যে পরিমাণ অভিযোগ করেন, চৌর্যবৃত্তির অভিযোগ, গবেষণার ইত্যাদি ইত্যাদি। বিশ্ববিদ্যালয় এখন যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, একটা সময় বলা হতো পি ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই পি ছিল পাবলিকেশন, এখনও পি আছে, পলিটিক্স কিচ্ছু করে না, শুধু রাজনীতি করে করে প্রমোশন নিচ্ছে, দলবাজি করছে। নিজেরা এতটাই নিজেদেরকে নিচে নামিয়েছে, তারা এখন তদবির করে সিভিলিয়ান প্রশাসনে যাওয়ার জন্য, কেউ ডিরেক্টর জেনারেল হতে চায়, কেউ কোনো কমিশনের মেম্বার হতে চায়, কেউ কোনো অন্য কোনো জায়গায় যেতে চায়। তাহলে এগুলো কি? তার অর্থ হলো নিজেই নিজের মর্যাদার জায়গা নষ্ট করছে। প্রশ্ন করা উচিত,
আর যে মেধার কথা বলছেন, বিশ্ববিদ্যালয়গুলো এখন মধ্যমেধার রাজত্ব চলছে। কোন মেধাবী, আমি একটা খুবই সম্প্রতি একটা নিয়োগের কথা জানি, সেখানে কি করে নিয়োগ দেওয়া হয়েছে, কাকে নিয়োগ দেওয়া হয়েছে আমি জানি। সুতরাং এগুলো আমাদের কাছে তথ্য আছে কোন মেধাবীদেরকে কিভাবে কোথায় নেওয়া হচ্ছে। স্যার, শিক্ষকদের সম্পর্কে উনি যা বললেন, আপনি এই বাস্তবতাটা কতটা অনুভব করেন? একেবারে ভিত্তিহীন কথাবার্তা এবং খুবই মোটা দাগের, নট স্পেসিফিক। আমি তো রেজা অত্যন্ত কমিটেড। উপাচার্যদের কাহিনী স্পেসিফিক না? আমি বলি আমি বলি রাতের অন্ধকারে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের পালিয়ে যায় না, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কাজ করে না, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করে না। তো আমি বলি, এই যে বলছে একটা নিয়োগ, তাহলে এটা তো দায়িত্ব তার এটাকে মিডিয়াতে আনা, তাই না? এখন যদি আমি বলি, বেশি সব জায়গাতে এইভাবে নিয়োগ হয় না। স্যার, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়োগে না স্যার, আমরা ধরে ধরে আলাপ দীর্ঘদিন যাবতীয় ডিসিপ্লিন আছে। আরেকটা যে বলছে পাবলিকেশনস, না, বরং আগের চাইতে অনেক বেশি এই বিষয়গুলোকে পলিটিক্স তো বেড়েছে শিক্ষকদের। না শোনেন, আমি বলি যে আগের কত এক এক করে আসেন। আগে যেমন পাবলিকেশন, জোড়া তালি, পত্রিকায় অমুক, ওটা ভালো করে জানে স্যার যে কোনো পাবলিকেশন নাই। আচ্ছা স্যার, আমাকে 30 সেকেন্ড সময় দিবেন। আমি একটু বলে নিই স্যার। আমি বলেছিলাম যে আমরা এর আগে আরেকদিন আলোচনা করেছিলাম, আমরাও ভবিষ্যতে আরেকদিন আলোচনা করব। এই প্রত্যাশা রেখে আমাকে শেষ করতে হচ্ছে, সময় নেই। আপনি রেজা ভাইয়ের সাথে একমত না? এতটুকুই অবশ্যই না। আমি বললাম যে এটা এক ধরনের একটা সংস্কৃতি, যে আপনার শিক্ষকদের বিরুদ্ধে কথা বলা, এটা এক ধরনের সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। আরে ভাই, শিক্ষকরা শিক্ষকই, তাই না? দেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দেবে না, তারা যা করেছে। জি, আমাদের নিউজ আওয়ার এক্সট্রা যেখানে শেষ করছে, সহযোগিতা ছিল ক্যাম্বেন স্কুল কলেজ এবং আলোক হেলথ কেয়ার হাসপাতাল। আরও নিশ্চয় আলোচনা হবে। ভালো থাকবেন।